সবজি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয়, যারা এখানে ধান বিক্রি করতে গেলে তোলাবাজি করে, সবার হিসাব বুঝে নেব আমি। আমাদের বর্ধমান জেলার দুদিকে দুটো নদী আছে, একদিকে দামোদর, একদিকে অজয়। সে নদীর বালিকে লুট করে শেষ করে নিল, খেয়ে নিল। হাজার হাজার ট্রাক্টর রোজ বালি ওনাদের কাছ থেকে জোর করে তুলছে যারা। রাজ্য সরকার যদি টেন্ডার দেয়, লিজ দেয় এবং ট্যাক্স পায় তো খুব ভালো কথা, যে টেন্ডার নেবে সে বালি নেবে, বিক্রি করবে। কিন্তু বৈধ চাইতে অবৈধ বালি খাদান বেশি আছে। হাজার হাজার ট্রাক বালি চলে যাচ্ছে জেলার বাইরে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজ ইনকাম হচ্ছে সেখান থেকে। রাস্তা ভেঙে যাচ্ছে। আমি কালকে গেছিলাম সিল্লাঘাট, ওখানে বাজারে রোড শো করতে রাত্রের বেলা। আমি হাত দেখাচ্ছি, লোকে ভয়ে চুপ করে আছে, কারণ হাজার হাজার ট্রাক ঢুকছে, বালি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে বম বন্দুক নিয়ে, ভয়ে কথা বলে না কেউ। তাই সন্ধ্যাবেলা আমি রোড শো করেছিলাম, দেখতে গেছিলাম কি পরিস্থিতি। এরকম জায়গায় জায়গায় ঘাট হয়েছে অবৈধভাবে, আর হাজার হাজার ট্রাক আর কোটি কোটি টাকা তোলা হচ্ছে ওখান থেকে। আমরা বলছি যারা বৈধ ব্যবসা করছেন অবশ্যই করুন, কোনো আপত্তি নেই। কিন্তু এই যে অবৈধ ব্যবসা যারা করছে এবং সেই টাকা দিয়ে টিএমসি সেবা করছে, সাধারণ মানুষকে চমকাচ্ছে, বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা সহজে ছাড়ব না। প্রত্যেকটার হিসাব নেব। এই সমস্ত বালি মাফিয়া, কয়লা মাফিয়া, পাথর মাফিয়া এবং গরু পাচারকারীর যারা টাকা তোলে, সেই প্রত্যেকটি লোককে আমরা হিসাব বুঝিয়ে দেব। বুঝিয়েছি, আগামী দিনে বোঝাবো। যান উত্তরপ্রদেশে, যান বিহারে, যেখানে সবচেয়ে বেশি মাফিয়া রাজ ছিল। আজ কোন মাফিয়া আছে রাস্তায় দাঁড়িয়ে কেউ চমকাতে পারবে? কোন দোকানদার কাছ থেকে এক পয়সা চাঁদা নিতে পারবে? সম্ভব নয়। মোদীজি কি বলেছেন, যোগীজি কি বলেছেন? উল্টা টাঙিয়ে দিয়ে সোজা করে দেব। আমাদের কালকেও বলে গেছেন অমিত শাহ পরশুদিন, जो भ्रष्टाचारी अत्याचारी है उसको उल्टा टांग के सीधा करेंगे। पा ऊपर दिके होबे, माथा नीचे होबे, केउ पार पाबे ना। যে কদিন আছেন একটু শান্তিতে থাকুন। যদি মনে করেছেন 13 তারিখ গুন্ডামি করবেন, দিলীপ ঘোষও রাস্তায় থাকবে, দেখা হবে, রাস্তায় দেখা হবে, বুথে দেখা হবে, 13 তারিখের পরে দেখা হবে, 4 তারিখের পরেও দেখা হবে, হিসাব হবে। হিসাব কিন্তু ভুলছি না আমরা। সেই জন্য যদি শান্তিতে থাকতে চান, বর্ধমানের মানুষকে শান্তিতে রাখুন, সীমার বাইরে যাবেন না, আইন হাতে নেবেন না। এখানে শুনলাম বিডিও সাহেব খুবই বাফাদার টিএমসির জন্য, ঝান্ডা বাঁধলেই খুলে নিয়ে যাচ্ছেন। আচ্ছা দেখুন, চাকরি করছেন সরকারি ভদ্রলোকের বাড়ির ছেলে, এই ছোট লোকদের সেবা করবেন না, চোর চামচা বেলচাদের পার্টি বেঁধিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আজ ও কালো বিজেপি ক্ষমতায় আসবে, তখন কিন্তু এই লাল খাতা বার করে সব হিসাব দেখবো, চিত্রগুপ্তের পুঁথির মতো। কে কত খেয়েছে, কে কত দিয়েছে, কে কত চোখ দেখিয়েছে ভুলছি না। আমিও 10 বছর ধরে লড়াই করছি, মার খেয়েছি, গাড়ি ভেঙেছে, দিলীপ ঘোষকে দমিয়ে দিতে পারেনি। যেখানে ঢুকতে দেবে না বলেছে সেখানে ঢুকছি। এখনো গেলে কোথাও কোথাও, আজকে সকালে মর্নিং ওয়াকে স্টেশনে গেছি, কিছু লোক ঘেউ ঘেউ করছে জয় বাংলা জয় বাংলা। আমি বলছি ভাই 4 তারিখ পরে বাংলাদেশেই পাঠিয়ে দেবো, পেছনে মেরে পাঠিয়ে দেবো, কেউ আটকাতে পারবে না। সেজন্য সাবধান হয়ে যাও, ভদ্র হয়ে যাও। আমরা ভদ্রলোক, ভদ্রভাবে থাকি, ভদ্রলোকের মতো ব্যবহার করি, কিন্তু অভদ্র হলে তাকে কি করে ভদ্র করতে আমরা জানি। রাজ্যে রাজ্যের হিসাব নিয়ে নাও। এই সিপিএম এর লোকেরা অনেক উৎপাত করেছে, ত্রিপুরাতে বহু লোককে মেরেছে, এখানেও মেরেছে। আজকে কোথায় সিপিএম? শেকড় বাকড় নাই, নমিনেশন করার লোক পাওয়া যায় না, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট কোথাও খুঁজে পাওয়া যায় না। কারণ এই বর্ধমান, মেদিনীপুর কি অত্যাচার করেছে। আমি সেই মেদিনীপুরের লোক যেখানে সিপিএম এর অত্যাচার। আপনাদের এখানে দুর্গাপুর পার হলে যেখানে খুঁড়বেন কয়লা বেরোয়, আর মেদিনীপুরে কেশপুর থেকে আরম্ভ করে মোহনপুর যেখানে খুঁড়বেন হাড়গোড় বেরোয়, হাড় বেরোয়। এত লোককে মেরে পুঁতেছে, আজ কোথাও নাই, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট কোথাও নেই। মানুষ জবাব দিয়েছে। তাই সাধারণ মানুষ গণতন্ত্রে জবাব দেয়। আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি, এই জবাব চলতেই থাকবে, চলতেই থাকবে। যতদিন অত্যাচার ততদিন প্রতিরোধ, প্রতিবাদ, ততদিন দরকার হলে প্রতিশোধ আমরা নেব, কিন্তু জবাব বন্ধ করব না। তা আমাদের সভা করার একটাই উদ্দেশ্য, বর্ধমানের লোকের উপরে বারবার অত্যাচার হয়। তাই প্রধানমন্ত্রী সভা করতে এসছেন, তাই অমিত শাহ সভা করতে এসছেন। উদ্দেশ্য একটাই,
বুঝিয়ে দেওয়া যে আমরা কিন্তু এই অত্যাচার সহ্য করব না, অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, দাঁড়াবো যতক্ষণ পর্যন্ত তারা জেলে না যাচ্ছে এই অভিযান চলবে। তাই ভারতীয় জনতা পার্টি ন্যায়ের পক্ষে, সংবিধানের পক্ষে আছে। সেই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি, তাই আমরা কোর্টে গেছি। শিক্ষায় চাকরি বিক্রি করেছে যারা, তার বিরুদ্ধে কোর্ট ব্যবস্থা নিয়েছে। যারা হিংসা করেছে তার বিরুদ্ধে কোর্ট ব্যবস্থা নিয়েছে। বালি চোর, কয়লা চোর, গরু চোর সব তদন্ত চলছে, তাই কেষ্টমণ্ডলের মতো জেলে আছে লোকেরা। যত ধরনের অত্যাচার মিউনিসিপ্যালিটিতে চাকরি বিক্রি হয়েছে তার তদন্ত চলছে। প্রত্যেক দিন নূতন নূতন তদন্ত হচ্ছে, নূতন নূতন দুর্নীতি বেরোচ্ছে, নূতন নূতন লোকেরা জেলে যাচ্ছে। নাহলে এতদিন যারা ভোট পেয়ে জিতে এসছে, আমাদেরকে চমকেছে, বলেছে লোক আমাদের সাপোর্ট করেছে, তারা আজকে কি করছে সাপোর্ট নিয়ে? সন্দেশখালীর মহিলাদের কথা শুনলেন। সন্দেশখালী শুধু নয়, আপনার কুচবিহারের সিতাই থেকে 24 পরগনার সন্দেশখালী, পুরুলিয়া থেকে আরম্ভ করে আলিপুরদুয়ার, সব জায়গায় সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে। সব জায়গায় পুকুরের টাকা, নদীর টাকা, বাঁধের টাকা, 100 দিনের কাজের টাকা, জলের টাকা, বিদ্যুতের টাকা, ড্রেনের টাকা, স্কুল তৈরির টাকা লুট হচ্ছে। আমাদের এখানকার নেতারা বলেন দেশ তো উন্নত হয়েছে, মোদিজি বাড়িয়েছেন, কিন্তু গরিবকে গরিব করেছেন, বড় লোককে বড় লোক করেছেন। আরে 25 কোটি গরিবকে আমরা গরিব সীমার উপরে তুলেছি, এটা মোদিজি করেছেন। বাড়ি ঘর, শৌচালয়, গ্যাস দিয়েছেন। আর তোমরা কেবল তোমাদের নেতাদের বড় লোক করেছো। আজকে টিএমসির নেতা, সে পঞ্চায়েত হোক, কাউন্সিলর হোক, এমএলএ, জেলা পরিষদ যাই হোক, আপনি যদি বাজারে যান, বাড়ি দেখেন, বুঝে যাবেন নতুন বাড়ি চকচক করছে, টিএমসির নেতার বাড়ি। বলতে হবে না কার বাড়ি, এটা কোনো না কোনো টিএমসির নেতার বাড়ি হবে। কারণ এই যে তোলাবাজি আর কাটমানি, এটা কেবল ওরাই পেয়েছে। তাই পশ্চিমবাংলা যদি উন্নতি হয়ে থাকে, টিএমসির নেতাদের হয়েছে, এমএলএ, এমপি, পঞ্চায়েতদের হয়েছে, আর কারো উন্নতি হয়নি। তো এই বৈষম্য কে তৈরি করেছে পশ্চিমবাংলায়? সমস্ত সুবিধা টিএমসির নেতারা পাবেন, এমএলএ, এমপি, পঞ্চায়েতরা পাবেন। আজকে পাশে একটা গ্রাম আছে মানকরের কাছে, শুনলাম ওখানে জল গেছে, প্রথম জলের পাইপ টিএমসি নেতাদের বাড়ির সামনে গেছে। সেরেঙ্গা গ্রাম, আমাকে একজন বলে পাঠালে আপনি দেখে যান। তো আজকে আপনাদের অনেক গ্রামেতে পাইপ ফোড়া হচ্ছে, জলের জল যাবে বলে, খাওয়ার জল। 3 বছর আগে নরেন্দ্র মোদী এর জন্য টাকা পাঠিয়েছেন, জল জীবন মিশনে সমস্ত গ্রামে, সমস্ত বাড়িতে খাওয়ার জল যাবে। গুজরাটে 100% বাড়িতে হয়ে গেছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রতে 80%, 90% বাড়িতে জল পৌঁছে গেছে। পশ্চিমবাংলায় 30%, 35% বাড়িতে জল পৌঁছেছে। আর এখন 3 বছর ধরে সেই হাজার হাজার কোটি টাকা ফেলে রাখা হয়েছে, তার সুদ হচ্ছে 600 কোটি টাকা। সে সুদ কে খেয়েছে? সেটাও টিএমসি খেয়েছে, তার অফিসাররা, নেতারা খেয়েছে। এখন নির্বাচন এসছে, আমরা বলছি যে টাকা কোথায় গেল? তাই গ্রামে গ্রামে রাস্তা খোঁড়া হচ্ছে, সমস্ত রাস্তা খুঁড়ে দিয়েছে গ্রামের, আমরা ঢুকতে পারছি না। কারণ পাইপ আসবে, জল আসবে। কে টাকা দিয়েছে? মোদিজি, আর নাম হচ্ছে দিদির। তো 3 বছর ফেলে রেখে সেই টাকা সুদ খেয়ে আর এখন জল দেওয়ার কথা হচ্ছে। কেন পশ্চিমবাংলা পিছিয়ে আছে? বাংলার মানুষ কেন ভালো রাস্তাঘাট পাবে না? কেন ঠিক সময় বিদ্যুৎ পাবে না? কেন বাড়ি বাড়ি জল পাবে না? কেন পাকা রাস্তা পাবে না? এখনো গ্রামের দিকে গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছে না। আজকে একটা গ্রামে আমাকে ঢুকিয়ে দিল, মানে কেন ঢুকালে এখানে ভাই? গাড়ি যেতে পারছেন, লাফাচ্ছে। বলছে আপনি দেখে যান কেমন রাস্তায় কিভাবে আমরা আছি। তো বর্ধমানের এই ভাতার, এই মন্তেশ্বরে এত গ্রাম, এত বছর ধরে কেন রাস্তা হয়নি? কেন কাঁচা রাস্তা? কেন জল জমে আছে? কালকে একটু বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে। এই পরিস্থিতি কেন? কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে, সে টাকা যাচ্ছে কোথায়? তার হিসাব দেবেন না? হিসাব চাইলে আন্দোলন করবেন, লড়াই করবেন, এটা বেশি দিন চলতে পারে না। তাই বন্ধুগণ, এবারের নির্বাচন বিজেপি সরকার গড়বে। এখানে আমরা জিতি বা হারি, মমতা ব্যানার্জি কিছু যাবে না, তিনি সরকারে থাকবেন। হ্যাঁ, 22টা আছে, আমরা চাইছি 14-15টার মধ্যে নামিয়ে নিয়ে আসতে। কারণ গতবারে 12টা সিট আমরা ছিনিয়ে নিয়েছি, 2 থেকে 18, ওরা হয়েছিল 34 থেকে 22। এবার গতবারেও দিদি বলেছিলেন মোদি হটাও দেশ বাঁচাও, কি হলো? নিজেরা হটে গেল। সারা দেশ থেকে নেতাদের ডেকে নিয়ে এসে ব্রিগেডে সভা করে হাত তুলে বলেছিলেন মোদি হটাও দেশ বাঁচাও। সবাইকে বাড়িতে রেখে মাছ ভাত খাইয়েছিলেন,
যারা এসেছিল তারা অনেকে হেরে গেছে, পার্লামেন্টে যেতে পারেনি। অনেক পার্টি জিরো হয়ে গেছে, সিপিএমের মতো কিছু করতে পারেনি। এবার তাই আর কাউকে ডাকেননি নয়, ডেকেছিলেন, কেউ আসেনি। দিদির বাড়ি গেছো তো চাল চুলো সব যাবে, হেরে ভূত হয়ে যাবে, পার্টি উঠে যাবে। তাই কেউ আর দিদির সঙ্গে নাই। উনি পাটনা গেলেন, লখনৌ গেলেন, গোয়া গেলেন, মুম্বাই গেলেন, চেন্নাই গিয়ে ইডলি খেয়ে এলেন, তাও কিন্তু কেউ কিছু করলো না। সব বলে দিদি আপনার সঙ্গে আমরা থাকবো না, আপনার সাদা শাড়ি কালো হয়ে গেছে দুর্নীতিতে, হাওয়াই চটি দেখিয়ে দেখিয়ে ভোট নিয়েছেন, কেউ বিশ্বাস করে না আর, তাই আমাদের গায়ে কালি লেগে যাবে, আমরা যাব না। দিদি একা লড়ছেন। এই বর্ধমান জেলায় পড়ে আছেন পিসি ভাইপো, দুর্গাপুরে একটা হেলিকপ্টার রেখেছেন, রোজ এদিকে যাচ্ছেন, ওদিক যাচ্ছেন, সেদিক যাচ্ছেন জেতার জন্য। বর্ধমানের লোক কি আর টিএমসি কে ভোট দেবে? কি ভোট দেবেন আপনারা? দেবেন টিএমসি কে? শুনলেন তো সন্দেশ খালি, ওরা ভেবেছিল সমুদ্রের মধ্যে দ্বীপে আছে, কেউ জানতে পারবে না। কিন্তু সন্দেশ খালির মায়েরা যে আন্দোলন করেছেন, ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে আর চপ্পল নিয়ে, ওদের নেতাদের বাড়ি থেকে টেনে টেনে নিয়ে চৌরাস্তায় পিটিয়েছে। ভাই কেন? এত বছর রাজনীতিতে জিতলে, পঞ্চায়েত ভোট লুট করে প্রধান হয়ে গেলে, আজ মহিলারা কেন কলার ধরে টানছে? তার কারণ তোমরা মানুষের সঙ্গে ঠিক ব্যবহার করনি, মানুষের অধিকারকে লুট করেছ। তাই আজকে মানুষ বাধ্য হয়েছে। পুরুষরা গেলে রাত্রেবেলা গাড়ি আসছে থানার থেকে, তুলে নিয়ে থানায় ঢুকিয়ে দিচ্ছে, গাছে বেঁধে পেটাচ্ছে, নেতারাও পেটাচ্ছে, পুলিশও পেটাচ্ছে, পুরুষরা ঘর ছাড়া। সেই সুযোগে মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে ভোগ করা হচ্ছে রাতভর নিজের পার্টি অফিসে। পার্টি অফিসটাকে এই জন্য হয়েছে পাড়ার মহিলাদের সম্ভ্রমহানি করা হবে, মৌজ মস্তি ফুর্তি করা হবে। সহ্যের সীমা পার হয়ে গেছে, তাই মহিলারা রাস্তায় বেরিয়েছেন। খুব গরিব, সাধারণ আদিবাসী ভূমিজ সেই পরিবারের মহিলারা আজকে আন্দোলন করেছেন, কোনো নেতা ছিল না। সেই মহিলাদের আন্দোলন বাংলার বাইরে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, আজকে চিৎকার হচ্ছে। আর তারা গিয়ে আজকে সারা রাজ্যে রাজ্যে ভাষণ দিয়ে ওখানকার পরিস্থিতি বলতে চাইছেন। তাই সেই জঙ্গল থেকে, সেই সুন্দরবন থেকে আওয়াজ উঠেছে পরিবর্তনে, সেই ঢেউ এখানেও আছড়ে পড়েছে। সে যেন ঘাবড়াবেন না। অত্যাচারীরা সবসময় ভয় দেখায়, চোখ দেখায়, পুলিশের ভয় দেখায়, কিন্তু বন্ধুগণ তাতে ভয় পেয়ে গেলে আপনার ভবিষ্যৎ, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আপনার ছেলেমেয়ে চাকরি পাবে না, এরকম টাকা দিয়ে অন্য কেউ চাকরি নিয়ে নেবে। আপনার বাড়ির সামনে কখনো খাওয়ার জল আসবে না, রাস্তা পাকা হবে না, আপনি কখনো ধানের দাম পুরো পাবেন না, আপনি জল সময়ে পাবেন না। আপনাকে এইভাবে থাকতে হবে। গরু পাচার হবে, কয়লা পাচার হবে, বালি পাচার হবে, আর প্রতিবাদ করলে জেলে যেতে হবে। তাই এই সময়, ঠিক সময় এটা। নরেন্দ্র মোদী মাথার উপরে আছেন, সারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। যত জায়গায়, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গৌহাটি, যেখানে বোমা বিস্ফোরণ হতো সব বন্ধ হয়েছে, যেখানে উগ্রপন্থী ক্রিয়াকলাপ হতো সব বন্ধ হয়েছে। কোনো বোমা নয়, কোনো মাইন্স নয়, কোনো বিস্ফোরক নয়, এমনকি জম্মু কাশ্মীরে একটা ঢিলও কেউ ছুঁড়তে পারে না। 5-10 বছরের মধ্যে সব ঠান্ডা হয়ে গেছে। কি করে সম্ভব হয়েছে? আপনারা খালি পদ্ম ফুলে ভোট দিয়েছিলেন বলে। এই যে বোতামটা ইভিএমের, এটা খুব শক্তিশালী হয়, সেজন্য আপনার হাতে সুযোগ আছে। আপনারা এবার আরেকবার সেই পদ্ম ফুলে ছাপ দিয়ে, টিপ দিয়ে মোদিজিকে আরেকবার প্রধানমন্ত্রী করুন। তাহলে যে অসভ্যতা হচ্ছে, যে অত্যাচার অপমান হচ্ছে, মহিলাদের উপর অপমান হচ্ছে, তার কিন্তু প্রতিকার হবে। না যদি এখানে বিজেপিকে না দিয়ে টিএমসি জিতে যায়, এখানেও সন্দেশখালি তৈরি হবে। মা বোনের রাস্তায় বেরোতে পারবেন না, আপনারা ব্যবসা করতে পারবেন না, বাড়ির থেকে লুট হয়ে যাবে। এখনো বহু ভাঙা বাড়ি আছে গ্রামে, সারাই করতে দেয়নি। আজকে বুধবুধে যাচ্ছি, একজন মহিলা, তার দোকান ছিল, তিনি চাঁদা দেননি বলে তার দোকান ভেঙে দিয়েছে। ফোন করেছেন তিনি আমাকে, কেন না ওখানকার যে উপপ্রধান, বড় নামী লোক, আপনাদের এমএলএর মতো, তাকে বাড়ি করতে দিচ্ছে না। কোর্টের অনুমতি থাকা সত্ত্বেও তার দোকান তৈরি করতে দিচ্ছে না। সেদিন আমি চা খাচ্ছিলাম বর্ধমানে, একজন মহিলা এলেন, উনি বলছেন আমার একটা কথা আছে। বলে কি? বলে আমার একটা বিউটি পার্লার ছিল ওখানে বর্ধমানে, বিটি রোডের, এই মেন রোডের উপরেতে, জিটি রোডের উপরে। বলছে এখানকার এমএলএ বন্ধ করে দিয়েছে, তালা মেরেছে আমার দোকানে। আমি কোর্টে গেছি, কোর্ট বলেছে খুলে দিতে, পুলিশ খুলে দিচ্ছে না। কারণ ওই এমএলএ না চাইলে কারো হিম্মত নাই। এমএলএ কি ভগবান নাকি?
এমএলএ হয়েছে এই জন্য লোকের ভোট নিয়ে কি লোককে অত্যাচার করবে? মহিলাদেরও ছাড়বে না, তারা পরিশ্রম করে কামাই করে খাচ্ছেন। নরেন্দ্র মোদী মহিলাদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, মহিলা রিজার্ভেশন বিল পাস করেছেন নতুন পার্লামেন্টে, আর সেই মহিলারা পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি অত্যাচারিত। একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মহিলারা সবচেয়ে বেশি অত্যাচারিত, তাই এর প্রতিকার চাই। মহিলাদের মান সম্মান, গরিব লোকের অধিকারকে আর রক্ষিত করার জন্য, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করার জন্য এখানে আপনাদেরকে এবারে ভোট দিতে হবে, যাতে এই অত্যাচার বন্ধ হয়, মোদী আরেকবার প্রধানমন্ত্রী হন এবং আমরা সুশাসন দিতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের বিরোধী নেতা মাননীয় শুভেন্দু অধিকারী এসে গেছেন, সবাই হাততালি দিন। ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ দিলীপ দাকে। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু দাস 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 স্বাগতম 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 ভাতারের পুণ্যভূমিতে আপনাকে স্বাগত জানাই। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাই স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 একই মঞ্চে দুই বাঘ, তৃণমূলের এবার হবে বিনাশ। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী মহাশয়কে স্বাগতম 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 অসংখ্য ধন্যবাদ সকলকে, গৈরিক অভিনন্দন। ভারত মাতা কি। আমি আমার 4 মন্ডল প্রেসিডেন্ট এবং 8 জন যে পঞ্চায়েতের উইনিং ক্যান্ডিডেট আছেন, তারা মালা দিয়ে শুভেন্দু দাকে এবং দিলীপ দাকে বরণ করে নেবেন। ওটা দাও, মালাটা দাও। যুব ক্যান্ডিডেট এবং এই যে মালা আছে, এদিকে আসো, এটা ধরো, এটা ধরো। আমি আমার যুব ভাইদেরকে অনুরোধ করব, তারা যে মেমন্টো দেবে বলেছেন শুভেন্দু দাকে এবং দিলীপ দাকে, আপনারা নিজ নিজ টিম নিয়ে এখানে উপস্থিত হবেন মঞ্চে তাড়াতাড়ি। শুভেন্দু দাও চিরাপদ চিরাপদ দেব গাও চিরাপদ চিরাপদ শুভেন্দু অধিকারী চিরাপদ চিরাপদ বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী চিরাপদ বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ গাও চিরাপদ বহু উপেক্ষিত আপনাদের কাছে দিলীপ দাকে আপনারা পেয়েছেন এবং পেয়েছেন শুভেন্দু দাকে। সবাই জোরে করতালি দিয়ে আগামী দিনে যে ভোটে আমরা লিড দেব সেটার সংবর্ধনা জানান। ধন্যবাদ। আমি সরাসরি শুভেন্দু দার কাছে চলে যাব, কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য ওনাকে বেরিয়ে যেতে হবে। তাই যে শুভেন্দু দাকে আমি অনুগ্রহ করব, ভাইরা আপনাদেরকে, আমার যুব ভাইরা যারা কাল থেকে পরিশ্রম করেছে, ফ্ল্যাগ ফেস্টুন টানিয়েছে, তারা একবার দিলীপ দাকে এবং শুভেন্দু দাকে একটা মেমন্টো দেবে। যুব ভাইরা তাড়াতাড়ি ওপরে আসুন। সুচিস্মিতা এবং আমি অনুরোধ করব অভিজিৎ দা মহাশয়কে, আপনি 2 মিনিট বলবেন। বড় মায়ের আশীর্বাদ
দিলীপদার মাথায় থাকুক, শুভেন্দুদার মাথায় থাকুক এবং সোনার বাংলা গড়ে উঠুক। এই গর্জন আজ এই মাঠ থেকে হোক। আমি সরাসরি শুভেন্দুদার হাতে মাইক্রোফোন তুলে দেব এবং অনুরোধ করব ভাতারের প্রত্যেক কর্মীকে আপনি উজ্জীবিত করে তুলুন এবং আগামী দিনে আমাদের যে লিড থাকবে তার জন্য মার্গদর্শন করুন। শুভেন্দুদা। भारत माता की जय श्री राम। এইবার আবার একবার আমরা সবাই সমবেত হয়েছি বিকেল 4টে থেকে প্রায় 6টা বাজতে যায়। আমার পূর্বস্থলী থেকে এখানে আসতে খানিকটা বিলম্ব হয়েছে। আমাদের সকলের নেতা, ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতা, দশকের পর দশক ধরে যিনি রাষ্ট্রবাদী প্রচার করেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, এবং আমাদের এই রাজ্যের বলিষ্ঠ নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি এবং লোকপ্রিয় নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়, তাকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। কারণ দিলীপ ঘোষ লড়লেই ভোটে যেতেন। খড়গপুরে বিধানসভাতেও জিতেছেন, লোকসভাতেও জিতেছেন, এবারেও জিতবেন, রেকর্ড ভোটে জিতবেন আমাদের নেতা দিলীপ ঘোষ। আমি দিলীপ দাকে অনুরোধ করব বুধবুধে এগিয়ে যেতে। আমাদের ওখানে আরেকটি সভা রয়েছে, আমি এখানে 15-20 মিনিট বলে তারপরে বুধবুধের উদ্দেশ্যে রওনা হব। সকলকে অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমাদের মান্যবর জেলা প্রেসিডেন্ট আমাদের অভিজিৎ তা মহোদয়, আমার ভাতৃপ্রতিম, তাকে আন্তরিক শুভেচ্ছা জানাবো। শুভেচ্ছা জানাবো আমাদের এখানে উপবিষ্ট কৃষ্ণ ঘোষকে, বিমানচন্দ্র রায়কে, মৌমিতা বিশ্বাসকে, বিশ্বজিৎ পোদ্দারকে, এবং আমাদের এখানে আরো বহু নেতৃত্ব রয়েছেন, বিশেষ করে মণ্ডল 1, 2, 3, 4-এর সভাপতিবৃন্দ। আমি সম্মানিত মঞ্চ জানাচ্ছি এই কারণে, যেহেতু আমাদের আরো একটি সভাতে পৌঁছাতে হবে। আপনারা সবাই জানেন ইতিমধ্যে এই লোকসভা কেন্দ্রে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশাল মাপের সভা করে গেছেন। আমাদের নেতা আয়রন ম্যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তিনি দুর্গাপুরে বিরাট মাপের সভা করে গেছেন। এবং আপনারা জানেন যে এই নির্বাচনে মান্যবর দিলীপ ঘোষ মহোদয়কে জেতানো মানে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা। এই নির্বাচনে তৃণমূলের কোনো রোল নেই, তার কারণ এটা দেশের নির্বাচন। 543টা আসনে ভোট হচ্ছে, ইতিমধ্যে 2টো আসন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, গুজরাটের সুরাট আর মধ্যপ্রদেশের ইন্দোর। আপনারা জানেন তৃণমূল মাত্র 45টা আসনে লড়ছে, 5টা আসনও তারা জিততে পারবে না। এই তৃণমূলকে উৎখাত করতে হবে এই নির্বাচনে। কেন উৎখাত করতে হবে? কারণ তৃণমূল কংগ্রেস বাংলার জনগণের সঙ্গে সর্বক্ষেত্রে প্রতারণা ছাড়া অন্য কিছু করেনি। এই বাংলায় বেকারত্বের চরম সীমায় পৌঁছেছে, এই বাংলায় শিল্প নেই, এই বাংলায় কৃষকরা তার উৎপাদিত ধান বা সবজির উচিত মূল্য পান না, এই বাংলায় সুশাসন নেই, এই বাংলায়
নারী সুরক্ষা নেই। এই বাংলায় সর্বত্র পার্টিতন্ত্র কায়েম করা হয়েছে এবং এই পশ্চিমবঙ্গে সন্ত্রাসের আঁতুড়ঘর গুন্ডা মাফিয়াদের হাতে এই রাজ্য চলে গেছে। তৃণমূলের দুটো অস্ত্র, এক হচ্ছে হামলা করো আর দুই হচ্ছে মামলা করো পুলিশকে দিয়ে। এর বাইরে তৃণমূলের কোনো অস্ত্র নেই। মমতা ব্যানার্জি তার সভাগুলিতে লোক হয় না, 2000 লোক হলে 6000 পুলিশ থাকে। তিনি উন্মাদের মতো আচরণ করছেন। তিনি সভাগুলোতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে, দেশের সরকারকে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা ছাড়া 13 বছরে তিনি কি করেছেন তার কোনো হিসাব দিতে পারছেন না। অন্যদিকে তাকিয়ে যদি দেখেন, প্রত্যেকটা কর্মসূচি দিল্লি সরকারের, তার সুফল আপনারা পাচ্ছেন না। উল্টো দিকে স্টিকার লাগিয়ে নামের পরিবর্তন করা হচ্ছে। তাই পশ্চিম বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনাকে মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা বলেন, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাকে খাদ্য সাথী নামে চালাতে চান, প্রধানমন্ত্রী জল জীবন মিশনকে জল স্বপ্ন নামে চালাতে চান। এই কাজটা তৃণমূল ভালো করে করে। আজকে থেকে 10 বছর আগে যাদের কিচ্ছু ছিল না, বিড়িটাকে নিভিয়ে নিভিয়ে খেতেন, গ্যাটিস লাগানো টায়ারে সাইকেল চড়তেন, পর্ণ কুটিরে থাকতেন, কেবলমাত্র তারাই বড় লোক হয়েছেন। পুরো সরকারি প্রশাসনকে, পুলিশকে, বিএলআরওকে, বিডিও অফিসকে, পঞ্চায়েত ব্যবস্থাকে দলতন্ত্রে পরিণত করা হয়েছে। আপনি বলুন তো, গত 3 বছরে ভারতবর্ষে 15টা রাজ্যে নির্বাচন হয়েছে। কোথাও আমরা জিতেছি, কোথাও ক্ষমতার পরিবর্তন হয়েছে। একটা রাজ্যে একটা উদাহরণ আপনি দিতে পারবেন যেখানে নির্বাচনের পরে সন্ত্রাস হয়েছে, পার্টি অফিস ভাঙা হয়েছে, ঘর জ্বালানো হয়েছে, পুকুরে বিষ দেওয়া হয়েছে, ফসল কেটে নেওয়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, কর্মচ্যুত করা হয়েছে, মিথ্যা মামলায় জেলে ভরা হয়েছে। আপনি কোথাও ভারতে পাবেন না। কয়েক মাস আগে ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, তেলেঙ্গানাতে, মিজোরামে নির্বাচন হয়েছে। নির্বাচনে বিজেপি জিতেছে 3টি রাজ্যে। কোথাও বিআরএস হেরেছে, কিন্তু কোথাও একটাও সন্ত্রাস পাবেন না। আপনারা যদি সন্ত্রাস মুক্ত বাংলা দেখতে চান, তাহলে আমাদের নেতা দিলীপ ঘোষকে বিপুল ভোটে জেতান এবং নরেন্দ্র মোদীজিকে 3য়বারের জন্য প্রধানমন্ত্রী করুন। আপনারা দেখেছেন 11 থেকে 16 সিপিএম এর বিরোধী দলনেতা ছিল। সূর্যকান্ত মিশ্র দেখেছেন লড়াই করতে, দেখেছেন ওরা হলো সেটিং অপোজিশন। সিপিএম এখন বাজারে বেরিয়েছে। কেন বেরিয়েছে? মূলত রাষ্ট্রবাদীদের ভোট কেটে চোর তৃণমূলকে আবার জেতানোর জন্য তারা বেরিয়েছে। 11 থেকে 16 কোনো ভূমিকা সিপিএম এর ছিল না, প্রধান বিরোধী দল ছিল। 16 থেকে 21 কংগ্রেস বিরোধী দল ছিল, তারও কোনো ভূমিকা ছিল না। আজকে 3 বছরে 70 জন এমএলএ নিয়ে আমরা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিয়েছি বিরোধিতা কাকে বলে এবং বিরোধী দল কাকে বলে। আমি আপনাদের কথা দিতে পারি, গত বিধানসভার ভোটে আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায় আমি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি 1956 ভোটে। আপনারা যদি এই লোকসভা নির্বাচনে বিজেপিকে
বিপুল ভোটে জয়যুক্ত করেন, আমরা যদি 35টা আসন পাই, আপনাকে আমি কথা দিচ্ছি 26-এ নয় 24-এই ভোট হবে, আর পিসিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমরা করব। আপনারা জানেন নরেন্দ্র মোদীজি কি বলে ভোট চাইছেন? তিনি পরিবারবাদের বিরুদ্ধে, তোষণের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, বিকশিত ভারতের লক্ষ্যে ভোট চাইছেন। নরেন্দ্র মোদীজি বলছেন যে আপনারা আমাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করুন, আমি বিশ্বে ভারতকে তৃতীয় শক্তিশালী দেশে পরিণত করব। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 82 কোটি লোককে মাথা পিছু 5 কেজি করে বিনামূল্যে রেশন, চাল আর গম মিলিয়ে দিচ্ছি। আমি এই কর্মসূচি আরো 5 বছর চালাবো, 29 সাল পর্যন্ত। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 14 কোটি শৌচালয় নির্মাণ করেছি আমার মা দিদি বোনের সম্মানের জন্য। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিচ্ছি, যার মধ্যে পশ্চিম বাংলার 50 লক্ষ কৃষক আছে। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 11 কোটি মা দিদি বোনকে উজালা 1, উজালা 2, উজালা 3 দিচ্ছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 4 কোটি প্রধানমন্ত্রী আবাসের বাড়ি বানিয়েছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 12 কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি, 5 কোটি জনগণকে আমি বিনামূল্যে চিকিৎসা করিয়েছি আয়ুষ্মান ভারতে। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 370 ধারা কাশ্মীর থেকে বাতিল করে আমি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করেছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি মুসলিম মহিলাদের উপর অত্যাচার বন্ধ করে ট্রিপল তালাক খতম করেছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 500 বছরের সনাতনের স্বপ্ন পূরণ করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির উদ্বোধন করিয়েছি। নরেন্দ্র মোদীজি বলছেন আগামী 5 বছর আমি আরো 3 কোটি পাকা বাড়ি করতে চাই। আমি নলবাহিত জল দিয়েছি, আমি নলবাহিত রান্নার গ্যাস দিতে চাই। আমি 70 বছর হয়ে গেলে প্রত্যেক প্রবীণ নাগরিককে বিনামূল্যে চিকিৎসা করাতে চাই। রাজ্য সরকারের মূল নরেন্দ্র যে মোদীজি উদ্দেশ্য বলছেন আমি ভারতকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করতে চাই। তাই এই নির্বাচনে আমাদেরকে দিলীপ দাকে পুনর্বার সাংসদ, নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট দিতে হবে। আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘু আমাদের বিজেপি কখনো ভেদাভেদের রাজনীতি করে না। মমতা ব্যানার্জি ভেদাভেদের রাজনীতি করেন। তিনি রামনবমী দিবসকে দাঙ্গা দিবস বলে বলেন, আমরা কখনো বিশ্বনবী দিবস মহরমের মিছিলকে কটাক্ষ করি না। এখানেই আমাদের সঙ্গে ওদের তফাৎ। নরেন্দ্র মোদী 175টা স্কিম করেছেন দেশবাসীর জন্য, কোনো একটা জাত, ধর্ম, সম্প্রদায়ের জন্য নয়। নরেন্দ্র মোদীজি বিনামূল্যে করোনার সময় কোভিডের ভ্যাকসিন দিয়েছেন, 2টো করে তো পেয়েছি, বুস্টার ডোজও আমরা পেয়েছি, তার জন্য কাউকে টাকা দিতে হয়নি। সেই ইঞ্জেকশনের লাইনে হিন্দু মুসলমান ভাগ করেননি নরেন্দ্র মোদী। তাই নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, বিকাশবাদকে জয়যুক্ত করে ভারতকে বিশ্বগুরুতে পরিণত করতে গেলে 13ই মে সকাল সকাল ভোটদান, তারপরে জলপান, পদ্ম ফুলে ভোট দিয়ে মাননীয় নেতা, লড়াকু নেতা,
চোখে চোখ রেখে লড়াই করা নেতা দিলীপ ঘোষকে বিপুল ভোটে জেতাতে হবে, এই আবেদন আপনাদের সামনে আমি করতে চাই। আপনারা জানেন তৃণমূল কি বলছে? বলছে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব, ওটা ওর বাপের টাকা। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা কখনো বলি না 50 লক্ষ কৃষক পিএম কিষাণ সম্মান নিধি পান, দুদিন আগে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমরা বলি না যে পদ্মে ভোট না দিলে পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ করে দেব। এখানেই আমাদের সঙ্গে তৃণমূলের পার্থক্য। এই গুন্ডা তৃণমূলকে আমরা অনেকটাই জব্দ করেছি, আগের মতো আর আওয়াজ নেই, অনেক কমে গেছে আওয়াজ। বাকি আওয়াজও নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে আমরা বন্ধ করব। আমি আপনাদের কথা দিতে পারি, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আপনারা আনবেন, ডবল ইঞ্জিন সরকার হবে, সুশাসন আর সুরক্ষা, অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা মাসে আমরাই দেব, প্রতি বছর চাকরি, মেধা অনুযায়ী চাকরি আমরাই অন্নদাতা কৃষকদের বলি। 2350 টাকার ধানে পান রেট পান না, সব ভুয়া অ্যাকাউন্ট খুলে অশোক হাজরাদের মতো এই দুর্নীতিগ্রস্ত রাইস মিলের মালিকরা যারা মানু অধিকারীকে টাকা দেয়, তারা ভুয়া অ্যাকাউন্ট খুলে আপনাদের সব টাকা আত্মসাৎ করে। আমরা ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টালে বিষ্ণুদেব সাই জনজাতি মুখ্যমন্ত্রী ধান ক্রয় করেন। বিজেপি পারে? বিজেপি রাজস্থানে কথা দিয়েছিল 450 টাকার গ্যাস দেবে, 450 টাকার গ্যাস ভজনলাল শর্মা দিচ্ছে। যোগীজি 6000 টাকা পিএম কিষানের সঙ্গে আরো 6000 দিয়ে 12000 টাকা কৃষক পরিবারকে দেন। এটাই বিজেপি? বিজেপি আগামী দিনে বাংলায় এই কাজ করতে চায়। মান গোবিন্দ অধিকারী মস্তানিটা বন্ধ করুন। আপনি বড় মস্তান, ভূমি কর্মাধ্যক্ষ হয়ে বসে আছেন। আপনি এখানে আপনার পরিবারকে, আপনার গোটা এলাকায় পুলিশকে কবজা করে মিথ্যা মামলা আর এলাকায় সীমাহীন দুর্নীতি করে রাহাজানি চালাচ্ছেন। আপনারও অবস্থা কেষ্টমণ্ডলের মতো হবে। পাশে বীরভূম বড় বড় কথা বলতো ভোটের আগে, গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে, চড়াম চড়াম ঢাকের আওয়াজ। কেষ্ট এখন কোথায় বন্ধু? কেষ্ট কোথায় এখন? সকন্যা গড়াগড়ি খায় কিতিহারে। শাহজাহান কোথায় এখন? পিঠা খেতে পারবে? আর এখানকার যারা পিঠা খাচ্ছে মাঝরাতে, ওই খোকন দাস থেকে মাধু অধিকারী, এদের পিঠা খাওয়া বন্ধ করতে হবে। বন্ধ করতে গেলে পদ্ম ফুলে ভোট দিতে হবে। বন্ধু, ইলেকট্রিক বিলটা দেখেছেন নাকি? জানুয়ারির বিলটা আর এপ্রিলের বিলটা আমি গুঁতা দিয়েছি বলে সাংবাদিক সম্মেলন করে বলেছে না না আগের মতোই থাকবে। কি করেছিল জানেন? 389 ইউনিটে যে রেট ছিল, 118 ইউনিটে যে বেনিফিট পেতেন 389 করে দিয়ে 9 টাকা 22 পয়সা ইউনিট করে দিয়েছিল এই চোর মমতা। গোটা রাজ্যটাকে শেষ করেছে। 2 কোটি বেকার, ভাতারের গ্রামে গ্রামে পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজে চলে যায়। টাটার কারখানা দাঁড়িয়েছে এই 3 বছরে। নৈহাটি জুট মিল, গন্দলপাড়া জুট মিল, তেলানীপাড়া জুট মিল, ডানকুনির বিস্কুট কারখানা, বোলাগড়ে সুতোর কারখানা সব বন্ধ হয়ে গেছে। 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক। সিপিএম রেখে গেছিল 1,98,000 কোটি টাকার ঋণ, ইনি করেছেন পিসিআর ভাইপো মিলে 6,93,000 কোটি টাকা ঋণ। একটা শিশু জন্মালে 64,000 টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে। তাই এই তৃণমূলকে হারাতে হবে। কদিন আগে বলেছে, বিরোধীরা বলে, আমি বলি বেশি, পিসিআর ভাইপো নাম ধরে বলুক দেখে নেব। নাম বলে গেলাম, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি।
যা করার আছে করে নেন, যা করার আছে করে নেন। আপনাকে আমি ভয় করি না। আপনার কোম্পানিতে আমি কর্মচারী ছিলাম, আমি ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি। আপনাকে হারিয়েছি, আপনাকে প্রাক্তন করব। দিলীপ দাকে জেতাবেন তো? কাজের লোক আছে, কাজের লোক আছে। পার্লামেন্টে 100 দিনের মধ্যে 99 দিন থাকে, মন্ত্রীদের ধরে ধরে কাজ করে, অনেক বড় মাপের নেতা। প্রধানমন্ত্রী নিজে ডাইরেক্ট চেনেন, কারো ভায়া যেতে হয় না। এই রকম একজন লোককে জেতান। বর্ধমান অনেক কষ্টে আছে, দুর্নীতি, মাতব্বরি, 21-এর ভোটের পরে অত্যাচার, 3 জন খুন হয়েছে এখানে। এখানে যা হচ্ছে একে বন্ধ করতে গেলে এই রকম একটা বড় মাপের নেতাকে সংসদে পাঠাতে হবে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার জন্য। তৃণমূল কংগ্রেস 8,200 স্কুল বন্ধ করেছে আর 21,000 নতুন মদের দোকান দিয়েছে। ভাতা, ভিক্ষা, ভর্তুকি আর ডিয়ার লটারি। লটারি কাটো, সর্বশান্ত হও। কেউ কোটি টাকা পায় না। কোটি টাকা জিতেছে অনুব্রত মণ্ডল, তার কন্যা, নলাটির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই, জোড়াসাঁকর এমএলএ বিবেক গুপ্তার বউ। এটা ভাইপো লটারি। গোটা রাজ্যটা শেষ, যুব সমাজ শেষ। আর সীমাহীন অত্যাচার মহিলাদের উপরে, হাঁসখালি থেকে শুরু করে সন্দেশখালি, কোথাও বাকি নেই। বিশেষ করে তফসিলি জাতি, জনজাতি, ওবিসি হিন্দুদের অবস্থা শেষ করে দিয়েছে, ওবিসি বি বানিয়েছে। সব জায়গায় অত্যাচারিত হচ্ছে এসসি, এসটি এবং মাইনরিটিরা। মুসলিমদের ইচ্ছা আছে নাকি দল বেঁধে ভোট দেওয়ার? কি পেয়েছেন আপনারা? মমতা ব্যানার্জি তো আপনাদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। বকটুইতে ভাদু আনারুল পুড়িয়ে মারলো 7টা মুসলিম মহিলা, 4টা শিশুকে। কদিন আগে গাড়ির নিচে 5 তলা বাড়ি চাপা পড়লো। ববি হাকিম চাপা পড়েনি, শামস ইকবাল চাপা পড়েনি, 12টা গরিব মুসলমান চাপা পড়েছে। তারপরেও ভোট দেবেন? এদের সরাতে হবে। পিসি ভাইপোর হাত থেকে বাংলা বাঁচাতে হবে। রামনবমীর মিছিলে পাথর পড়ে কেন? কোন রাজ্যে তো হয় না, কোন রাজ্যে হয় না। সরস্বতী মন্ত্র ভুল, চণ্ডী পাঠ ভুল, যা খুশি করে বেড়াচ্ছে সনাতনকে নিয়ে। সহ্য করবেন আপনি? মায়েরা বলুন তো, দুর্গাপুজো আমাদের সবচেয়ে বড় পুজো, পিতৃপক্ষে পুজো উদ্বোধন করা যায়? ইনি যান ফিতা কাঁচি নিয়ে ঘুরে বেড়ান। ইনি আমাদের পুজোগুলোকে কালচারাল প্রোগ্রাম করতে চাইছেন, মেনে নিবেন তো? 5,000 বছরের পুরনো আমাদের সনাতনী সংস্কৃতি মেনে যদি না নেবেন, ভোটটা পদ্ম ফুলে দিয়ে হীরক রানীকে বলুন, হীরক রানী, হীরক রানী, হীরক রানী। সবাই ভালো থাকবেন, যে তারপরে আবার দেখা হবে। প্রত্যেক বুথে 6টা করে প্যারামিলিটারি, ওয়েব ক্যামেরা। মানু অধিকারী শুনুন কান খুলে, একটা বুথও লুট করতে আপনাকে দেব না। আপনি আমাদের অনেক নেতাদের মেরেছেন, যুব মোর্চার নেতাদের মেরেছেন, আমাদের কর্মীদের মেরেছেন অনেক। আমি আলাদা করে নাম বলছি না। গত 1 বছরে বহু কর্মী আক্রান্ত হয়েছে এখানে। কোন গ্রামে ঘর ছাড়া? এরওয়ার্ডে আমি নিয়ে গিয়ে ঢুকাবো। আমাকে ডাকছেন না কেন? আমি নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসবো। ওর কত ক্ষমতা আছে দেখবো। আরে আমি সিপিএম এর নেতা লক্ষণ শেঠকে হারানো লোক, 1,73,000 ভোটে। আমি মানু অধিকারীর কোম্পানির মালিক মমতা ব্যানার্জিকে হারানো লোক। শাহজাহান বলেছিল আমার চামড়া তুলবে, এখন ওর চামড়া গুটিয়ে গেছে। আপনি বলবেন আমি এসে ঢুকিয়ে দিয়ে যাব? অত সোজা নয়। মানু অধিকারী শুনে রাখুন, ভদ্র হয়ে যান আজকে রাত্রের পর থেকে। একটা প্রবাদ আছে না, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিল, কাল সে ভিক্ষা চায়। এটাই জগতের নিয়ম। আপনি ভাবছেন চিরদিন থাকবে?
সিপিএম ভাবতো আমরা চিরদিন থাকব, বিনয় কঙ্গাররা ভাবতো, অমল মজুমদাররা ভাবতো, স্বর্গত নিরুপম সেন ভাবতেন বর্ধমান লাল দুর্গ ওদের যা দশা হয়েছে তৃণমূলের দশাও আগামী 4 তারিখ 4 জুন বিকালবেলা তাই হবে, নিশ্চিন্ত রাখুন আপনারা। তাহলে আগে ভোট দান পরে জলপান, তাই তো? ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন, দিলীপ দাকে ভোট দিন, দিলীপ ঘোষকে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, সকাল সকাল ভোট দিন, বোতাম টিপে ভোট দিন, দিলীপ ঘোষকে ভোট দিন, বিজেপি কে ভোট দিন, মোদিজিকে ভোট দিন। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। জোর সে বলো, আরো জোরে সবাই মিলে জয় শ্রীরাম।